ছাপিয়ে মেহেদী হাসান মিরাজের সাথে আজকে মিস্টার আগার যে লাগে গেল, এই ঘটনাটাই যেন সবচেয়ে বেশি আলোচনায় চলে এসেছে। পাকিস্তানপন্থী বাংলাদেশি যারা রয়েছেন সেটা হচ্ছে তার স্পিরিট অফ ক্রিকেটের কথা বলছেন, এবং যেখানটায় মেহেদী হাসান মিরাজের খেলা উচিত ছিল পাকিস্তানের পক্ষে। বাংলাদেশে অনেক সময় অনেকেই পাকিস্তানের পক্ষে খেলেছিল, মেহেদী হাসান মিরাজ এবং তার দল লিটন কুমার দাস এবং অন্য যারা ছিল মাঠে, তারা কেন পাকিস্তানের হয়ে খেললো না, এবং মিস্টার আগাকে কি কারণে আউট করার পরেও আম্পায়ারকে বইলা ক্রিজে রাখলো না, সেটার জন্য একটা বিশাল অন্যায় অপবাদ হয়ে গেছে। একজন ক্রিকেটার, যেই ক্রিকেটার তিনি খেলছেন একটা দলের হয়ে, সেই দলটার নাম হচ্ছে পাকিস্তান, এবং সেই দলের হয়ে তিনি খেলতে নেমে বাংলাদেশের হয়ে বল করিয়ে বাংলাদেশের বোলারকে কাম ফিল্ডারকে দেবেন। এই যে ঘটনাটা, এটা কি পৃথিবীর ক্রিকেট ইতিহাসে কোনো জায়গায় কোনোভাবে অ্যাকসেপ্টেবল? কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এখানটা যদি আমরা খেয়াল করে দেখি যে একজন ক্রিকেটার তিনি ব্যাটিং করছেন, তার কাজ ব্যাট করা, তার কাজ কিন্তু বল কুড়িয়ে হচ্ছে বোলারকে দেয়া না। এবং মেহেদী হাসান মিরাজ যদি ওই বলটা না কুড়িয়ে, ওই বলটা না ধরে, স্ট্যাম্প না ভেঙে, বরং যেই ধরনের কর্মকাণ্ডে মিস্টার আগা যুক্ত হয়েছিলেন, সালমান যুক্ত তার নামের সাথে, সালমান বললে আবার তারা মাইন্ড করতে পারেন, ইন্ডিয়া একজন সালমান খান রয়েছেন, আবার তিনি পাকিস্তানের সালমান, যাই হোক, যদি অ্যাপিল করা হতো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এই ইস্যুতে, তারপরেও তো মিস্টার আগা আউট হয়ে যেতেন। একজন ক্রিকেটার দুই ধরনের আউট, একটা হচ্ছে তিনি ওই বল প্রথমত আটকাতে পারেন না, তিনি পপিং ক্রিজের বাইরে রয়েছেন, তার যে ওই মুহূর্তের পজিশন রয়েছে সেই পজিশনটা হচ্ছে পপিং ক্রিজের বাইরে, এবং তিনি হি ওয়াজ টুয়ার্ডস দ্য আদার এন্ড অফ দ্য উইকেট। সো ওই জায়গা থেকে যখন তিনি একটা বল ধরার চেষ্টা করছেন, ক্লিয়ারলি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। প্রথমত তিনি ধরতে পারেন না, দ্বিতীয়ত তিনি ধরতে গিয়ে ধরতে পারেন না, এরপর রান আউট হয়ে তিনি থুতু ছেটাচ্ছেন, খাঁটি বাংলা যেটাকে ছ্যাপ বলে। তো এই যে কর্মকাণ্ডটা তিনি করলেন, এবং এই কর্মকাণ্ডের খেসারত হিসেবে পাকিস্তানি কমেন্টেটর থেকে শুরু করে সবার দাবি হচ্ছে এখানটায় স্পিরিট অফ গেম বা ক্রিকেটে বিশাল ব্যত্যয় ঘটেছে, এবং মেহেদী হাসান মিরাজ এবং তার টিম এটা করেছে। ঘটনা অন্যভাবে সামলানো যেত, এই ধরনের গুরুবাক্য লঘুবাক্য আমরা বিভিন্ন জায়গায় দেখছি, এটা কোনোভাবেই কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। আপনি খেলতে নেমেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ দল লিটন কুমার দাসরা এখানটায় পাকিস্তানের হয়ে খেলতে নামে নাই, তারা বাংলাদেশের হয়ে খেলতে নেমেছে। কমপ্লিট রান আউট, যেই রান আউটটা একজন পাকিস্তানি ব্যাটারকে করা যেতেই পারে, সেই রান আউট না করে সেই ব্যাটারকে জীবন দিয়ে দেবে, এটা ভাই আন্তর্জাতিক ক্রিকেটে আনএক্সপেক্টেড। সো যখন আপনি বাংলাদেশের হয়ে খেলতে নেমেছেন, আপনি বাংলাদেশের স্বার্থ দেখবেন, এবং আপনার ইন্টেনশনটাই ছিল শুরু থেকে ওই বলটাকে কুড়িয়ে স্ট্যাম্প ভাঙা, সেই জায়গাটাতে আপনি বল কুড়িয়ে স্ট্যাম্প ভেঙেছেন, এক্স্যাক্টলি যে ইন্টেনশন ছিল বোলার কাম ফিল্ডারের, সেই কাজটাই তিনি করেছেন। এটার মধ্যে যারা সমস্যা দেখেন তাদের মধ্যে সমস্যা রয়েছে, এবং এই সমস্যাটা আসলে তাদের চিরকালীন সমস্যা, আজকের সমস্যা না, এই সমস্যা কখনো দূর হবে না। মেহেদী হাসান মিরাজ এবং তার টিম, লিটন কুমার দাসের বডি ল্যাঙ্গুয়েজ, আমি মনে করি দ্যাট ওয়াজ স্পট অন। আজকের ম্যাচে বাংলাদেশের জয় পরাজয় ছাপিয়ে, আজকের ম্যাচে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে জিতেছে, সিরিজ 1-1 হয়ে গেছে, সবকিছু ছাপিয়ে, বাংলাদেশে আপ টু দ্য মার্ক ব্যাটিং হয় নাই, সবকিছু ছাপিয়ে এই ঘটনাটা যেন সবচেয়ে বড় ইস্যুতে পরিণত হয়েছে, এবং সেখানটায় আই এম গিভিং মাই ফুল সাপোর্ট টু মাই টিম, এন্ড দ্যাট ইজ টিম টাইগার্স। এবার আসি অন্য ডিসকাশনে, যে বাংলাদেশ আজকের ম্যাচটা হেরে গেল। বাংলাদেশ আজকের ম্যাচ ঠিক বিপরীত ক্রিকেট খেললো। আগের ম্যাচে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছিল, যেভাবে পাকিস্তানকে হারিয়েছিল, যেভাবে বাংলাদেশ পাকিস্তানকে 114-তে প্যাক করে দিয়েছিল, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়নি, ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 209 বল হাতে রেখে জাস্ট উড়িয়ে দিয়েছিল, আজকে সেটার বিপরীত ক্রিকেট আমরা খেয়াল করেছি। এবং এই বিপরীত ক্রিকেটটা বাংলাদেশ দলের দায় রয়েছে, বাংলাদেশের পরিকল্পনার দায় রয়েছে, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের দায় রয়েছে, এবং কিছুটা বৃষ্টিরও দায় রয়েছে। কেন আমি আসলে এই আলোচনাটা করছি? দেখুন, একটা দলের বিপক্ষে আপনি খেলতে নামছেন, এবং খেলতে নামার পর যখন বৃষ্টি নামলো, বাংলাদেশের তখন খেলাই হয়েছে ব্যাটিং ইনিংসে 6 ওভার 3 বল। এরপরে বলা হচ্ছে যে 32 ওভারের মধ্যে আপনাকে করতে হবে 243 রান। আমি যদি ফিগারটা না ভুল করে থাকি, যেই দলটার করার কথা ছিল 50 ওভারে 275, যেই দলটার করার কথা ছিল, আই এম সেইং ইউ এগেইন, 50 ওভারে 275, সেই দলকে করতে হবে ডিএল মেথডে। যেহেতু বৃষ্টি হয়েছিল, ওভার কাটিল হয়ে গেল, কিচ্ছু করার নেই, 32 ওভারে 243, মানে আপনার 18 ওভার কমে আসলো, এবং এই 18 ওভারের পরিবর্তে প্রতিপক্ষের রান থেকে মাইনাস করা হয়েছে মাত্র 35 রান। Try to invest wisely with Pocket Broker. Practice on a free demo account.
Think bigger. Learn to analyze and withdraw conveniently. Pocket Broker. Invest wisely. বাংলাদেশ দল যদি ফুল 18 ওভার খেলার সুযোগ পাইতো, প্রতি ওভারে যদি 2 করেও রান নিত, তারপরে তো 36 হয়ে যায়। সো ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন তারা আসলে ভয়ঙ্কর একটা প্রেসারের মধ্যে ছিলেন। ওই সময়ের সেট ব্যাটার তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, তারা ওই প্রেসারে পড়েছেন, তাদেরকে প্রেসারে ফেলা হয়েছে। 13 রানে প্রথম উইকেট নেই, 13 রানে দ্বিতীয় উইকেট নেই, 15 রানের মধ্যে বাংলাদেশের টপ 3 ব্যাটার নেই। আপনি যখন এরকম একটা টোটাল প্রায় 350 চেস করার জন্য ব্যাটিং করতে নামবেন, ঠিক তখন প্রথম 3 ব্যাটারকে কিন্তু অন্তত একজনকে ক্লিক করা দরকার ছিল, উইকেটে থাকা দরকার ছিল, তৃতীয় হওয়া দরকার ছিল, একটা ভালো স্কোর দরকার ছিল, যেটা করতে ব্যর্থ হয়েছেন সাইফ, যেটা করতে ব্যর্থ হয়েছেন আগের ম্যাচের অসাধারণ খেলা তানজিদ হাসান তামিম, এবং যে স্কোরটা করতে ব্যর্থ হয়েছে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত তিনি স্কোরই করতে পারেন নাই, নাম্বার 3 টোটালি ফেইল্ড। তানজিদ হাসান তামিম আগের ম্যাচে ছায়াও হয়ে থাকতে পারেন নাই, এবং সাইফ হাসান আগের ম্যাচের পর আবারও ফেল করেছেন। সো এই ঘটনাগুলো যখন ঘটবে, টপ 3 যখন 15 রানসের মধ্যে চলে যাবে, এরপরে বৃষ্টি নামবে, বৃষ্টির পরে যখন খেলা হবে, সেই খেলায় যখন আপনার দলকে করতে হবে 32 ওভারের মধ্যে 243 টু উইন দ্য ম্যাচ, যেই ম্যাচটা ছিল 50 ওভারে 275 টার্গেট ছিল, 3 উইকেট চলে যাওয়ার পর এটা কোয়াইট ডিফিকাল্ট। এবং লিটন কুমার দাস সেই জায়গাটায় চেষ্টা করেছেন, এলবিডব্লিউ তে আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার চেষ্টা লক্ষণীয় ছিল। এখন ভাবুন যে বাংলাদেশে ওই সময় যদি বৃষ্টি না আসতো, তাহিদ হৃদয় অনেকক্ষণ খেলেছেন, লিটন কুমার দাস ক্রিজে ছিলেন, বাংলাদেশের টার্গেটটা যদি 32 ওভারে 243 না হয়ে 50 ওভারে 275 থাকতো, তাহলে নিশ্চয়ই লিটন যেই বলটায় বিট হলেন, যেখানটায় ব্যাট আর প্যাডের মধ্যে বিশাল পার্থক্য, যে বলটায় তিনি সুইপ করে 4 মারার চেষ্টা করলেন, সেই শটটা নাও খেলতে পারতেন, কারণ একই ওভারে তো তিনি রান পেয়েছেন, একই ওভারে কিন্তু বাউন্ডারি লাইন বল ক্রস করিয়েছেন। ঘটনাটা অন্যরকম করতে পারতো। বাংলাদেশ টোটালি আনলাকি হিয়ার। একই সাথে বাংলাদেশ আজকে যার বলে ভুগেছে, সেই একই প্লেয়ারকে, সাদাকাতের কথা যদি আমরা বলি, ওয়াইল দেয়ার ব্যাটিং ইনিংস যেভাবে ফেল করেছে বাংলাদেশ, তাকে যেভাবে অ্যালাউ করেছে টু প্লে শটস, তার যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেখানটায় বাংলাদেশ অ্যাটাক না করে, বরং যেখানটায় তুলনামূলকভাবে আসলে তিনি স্ট্রং জোন, সেখানটায় তাকে সুযোগ দেওয়া হয়েছে, অ্যালাউ করা হয়েছে। আমার কাছে মনে হয় এখানটাও বাংলাদেশের পরিকল্পনায় ঘাটতি ছিল। এন্ড অফ দ্য ডে আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় একটা বড় লেসন বাংলাদেশের জন্য। লাস্ট ম্যাচে বাংলাদেশকে জিততে হবে, আদারওয়াইজ সিরিজটা হবে না, কারণ এক এক লেভেল এখন। এবং সেকেন্ড ম্যাচে পরাজয়ের পর কিন্তু সবচেয়ে দুঃখজনক এবং বাস্তব যে ব্যাপারটা ঘটেছে, বাংলাদেশ অনেকটাই তাদের কনফিডেন্সের জায়গায় নিচে নেমে এসেছে। কারণ আপনি আগের ম্যাচে অসাধারণ খেলেছেন, পরের ম্যাচটা আপনি 100 রান প্লাস ব্যবধানে হেরে গেছেন, এরকম একটা সিচুয়েশন। এটা কিন্তু কোনোভাবে একসেপ্টেবল না, এবং এই সিচুয়েশনটা যতক্ষণ না পর্যন্ত আসলে কন্টিনিউ করবে, মানে আগের ম্যাচের আগ পর্যন্ত আপনি কিছুটা হলেও পিছিয়ে থাকবেন। লাস্ট ম্যাচে বাংলাদেশ জিততে পারলে বাংলাদেশ সিরিজ জিতবে, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে আরো একবার ওয়ানডে সিরিজ জিতবে। লাস্ট ম্যাচে বাংলাদেশ জিততে পারলে বাংলাদেশের র্যাঙ্কিং যেটা এই মুহূর্তে 10 রয়েছে, সেটা 9-এ চলে যাবে, কারণ ইউ আর বিটিং আ টিম যার র্যাঙ্ক হচ্ছে এই মুহূর্তে নাম্বার 4 and you are at number 10।